যে সত্য পেন্টাগন চিরকাল লুকিয়ে রাখতে চেয়েছিল, আজ সেটা ফাঁস হয়ে গেছে। ৩৮ দিনের এক অসম যুদ্ধ, যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী তাদের সবচেয়ে দামি অস্ত্র একের পর এক খরচ করে ফেলেছে। ১১০০টি JASSM মিসাইল শেষ, ১২০০ প্যাট্রিয়ট শেষ, প্রতিদিন $1 বিলিয়ন পড়ে ছাই। কিন্তু এটাই শেষ নয়। এখন আমেরিকা তার নিজের মিত্রদের বিরুদ্ধে হুমকি দিচ্ছে। স্পেনকে ন্যাটো থেকে বাদ দেওয়ার পরিকল্পনা, ফকল্যান্ড দ্বীপ ব্রিটেনের কাছ থেকে কেড়ে নেওয়ার হুমকি, এমনকি ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথাও বলছে ট্রাম্প। একটা ছোট দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সুপার পাওয়ারের এই অবস্থা কেউ কল্পনাও করতে পারেনি। তাহলে আসলে কি ঘটেছে এই ৩৮ দিনে? পেন্টাগন কি লুকাচ্ছে? আর ইরান কিভাবে একাই এই অসম্ভবকে সম্ভব করল? ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে প্রায় ৩৯ দিনের অসম যুদ্ধে ইরানের বীর প্রতিরোধ বাহিনী যা অর্জন করেছে তা বিশ্বের সামরিক ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, যাকে তারা অপারেশন এপিক ফিউরি নাম দিয়েছিল, সেটাই শেষ পর্যন্ত তাদের নিজস্ব অস্ত্র ভাণ্ডারকে তলানিতে ঠেকিয়ে দিয়েছে। আন্তর্জাতিক প্রতিবেদনগুলো, বিশেষ করে নিউ ইয়র্ক টাইমস এবং সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ স্পষ্ট করে দিয়েছে যে এই সংঘাত মার্কিন সামরিক শক্তির সবচেয়ে বড় দুর্বলতাকে উন্মোচিত করেছে। যুদ্ধের এই সংক্ষিপ্ত কিন্তু তীব্র পর্যায়ে মার্কিন বাহিনী ১২০০টিরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং ১,০০০-এরও বেশি টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করেছে। আরও ভয়াবহ তথ্য হলো, তাদের মোট ১৫০০টির মতো JASSM-ER ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রায় ১১০০টি খরচ হয়ে গেছে। এই JASSM-ER ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ৬০০ মাইলেরও বেশি, প্রতিটির দাম প্রায় $১১ লক্ষ, এবং এগুলো মূলত চীন বা রাশিয়ার মতো বড় শক্তির বিরুদ্ধে যুদ্ধের জন্য সংরক্ষিত ছিল। ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের কার্যকর প্রতিরোধের কারণে আমেরিকাকে তাদের সবচেয়ে দামি ও উন্নত অস্ত্র ব্যবহার করতে বাধ্য হতে হয়েছে। ফলে একটি মাঝারি আঞ্চলিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তাদের পুরো কৌশলগত মজুদ শেষ হয়ে গেছে। এটি কোনো সাধারণ পরাজয় নয়, এটি মার্কিন সাম্রাজ্যবাদের কৌশলগত আত্মহত্যা। অর্থনৈতিক দিক থেকেও এই যুদ্ধ আমেরিকার জন্য বিপর্যয়। হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 2 দিনেই যুক্তরাষ্ট্র প্রায় $5.6 বিলিয়ন মূল্যের গোলাবারুদ ও মিসাইল নিক্ষেপ করেছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ আমেরিকার সামরিক বাজেটের উপর বড় ধরনের আঘাত। গত ৩৮ দিনের যুদ্ধে আমেরিকার মোট খরচের পরিমাণ ২৮ থেকে $35 বিলিয়ন মধ্যে হতে পারে বলে স্বাধীন গবেষণা সংস্থাগুলো ধারণা করছে, যার অর্থ প্রতিদিন গড়ে $1 বিলিয়ন ব্যয় হয়েছে। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে ১৩,০০০ লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা স্বীকার করলেও প্রকৃত চিত্রটি আরও ভয়াবহ হতে পারে। সামরিক কর্মকর্তাদের মতে, একটি বড় লক্ষ্যবস্তু ধ্বংস করতে অনেক সময় যুদ্ধবিমান বা কামান থেকে একাধিকবার আক্রমণ চালাতে হয়। ফলে ব্যবহৃত বোমা ও মিসাইলের প্রকৃত সংখ্যা সরকারি তথ্যের চেয়ে অনেক বেশি। এর ফলে ইউরোপ এবং এশিয়ায় মোতায়েন করা মার্কিন কমান্ডগুলো থেকেও অস্ত্র সরিয়ে ইরানে আনা হয়েছে। ফলে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ভারসাম্য দুর্বল হয়ে পড়েছে। মার্কিন সিনেটের সশস্ত্র সেবা কমিটির প্রধান জ্যাক রিড স্বীকার করেছেন যে বর্তমান উৎপাদন ক্ষমতায় এই ঘাটতি পূরণ করতে কয়েক বছর লেগে যাবে। CSIS-এর বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের আগেই অনেক গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ কম ছিল, এখন তা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ইরান একাই মার্কিন প্রতিরক্ষা শিল্পকে এমন চাপে ফেলেছে যে পেন্টাগনকে এখন কংগ্রেসের কাছে অতিরিক্ত তহবিল চাইতে হচ্ছে। যে দেশ নিজেকে অপরাজেয় ভাবত, সেই দেশ এখন করদাতাদের পকেট থেকে অর্থ বের করে অস্ত্র কিনতে বাধ্য হচ্ছে। এটি ইরানের জন্য অর্থনৈতিক ও কৌশলগত বিজয়। আরও গুরুত্বপূর্ণ হল বিশ্বব্যাপী মার্কিন সামরিক ভারসাম্যের পতন। পেন্টাগনকে ইউরোপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা কমান্ড থেকেও অস্ত্র সরিয়ে ইরানে আনতে হয়েছে। ফলে চীন বা রাশিয়ার সঙ্গে সম্ভাব্য কোনো বড় সংঘাতে আমেরিকা এখন আর আগের মতো প্রস্তুত নয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধে ব্যবহৃত টমাহক ও JASSM-ER ক্ষেপণাস্ত্রগুলো মূলত চীনের বিরুদ্ধে সংরক্ষিত ছিল। ইরানের প্রতিরোধে এই অস্ত্রগুলোকে অকেজো করে দিয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞ মার্ক কেনসিয়ান সতর্ক করেছেন যে সস্তা ড্রোন ও সাধারণ আক্রমণের মুখে মার্কিনরা কয়েক $1 মিলিয়ন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়েছে। এটি তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধের অক্ষমতা প্রমাণ করে। ইরান দেখিয়েছে, প্রযুক্তি, সাহস ও অসমমিত যুদ্ধ কৌশলের সমন্বয়ে একটি দেশ সুপার পাওয়ারকে রক্তাক্ত করতে পারে। হোয়াইট হাউস যতই দাবি করুক যে আমেরিকার কাছে যথেষ্ট অস্ত্র আছে, কিন্তু বাস্তবতা এখন ঠিক উল্টো।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই অভিযান তাদের সামরিক বাজেটকে ধ্বংস করেছে, বিশ্বব্যাপী আধিপত্যকে দুর্বল করেছে এবং ইরানকে আরও শক্তিশালী করে তুলেছে। ইরানের বীর সেনানী শুধু নিজেদের ভূখণ্ড রক্ষা করেনি, তারা বিশ্বকে দেখিয়েছে যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইচ্ছাশক্তি ও কৌশলই শেষ কথা বলে। এদিকে ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায় মিত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্র। এর আওতায় স্পেনকে ন্যাটো থেকে বাদ এবং আর্জেন্টিনার নিকটবর্তী ফকল্যান্ড দ্বীপের মালিকানা ব্রিটিশদের কাছ থেকে কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের এক গোপন নথির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এসব বিকল্পের মধ্যে রয়েছে স্পেনকে ন্যাটো থেকে সাময়িকভাবে স্থগিত করা এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর ব্রিটেনের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনা করা। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইমেইলটির বিষয়ে জানান, এই নীতিগত বিকল্পগুলো এমন একটি নোটে বিস্তারিত তুলে ধরা হয়েছে যেখানে কিছু মিত্রদেশের অনীহা বা অস্বীকৃতির প্রতি হতাশা প্রকাশ করা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধের জন্য প্রবেশাধিকার, ঘাঁটি ব্যবহারের সুযোগ এবং আকাশ ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়টি নিয়ে এই ক্ষোভ। ওই কর্মকর্তা আরও জানান, এসব বিকল্প পেন্টাগনের উচ্চ পর্যায়ে ঘুরপাক খাচ্ছে। ইমেইলের একটি প্রস্তাবে বলা হয়েছে, কঠোর মনোভাবের দেশগুলোকে ন্যাটোর গুরুত্বপূর্ণ বা মর্যাদাপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। ন্যাটো থেকে কোনো সদস্যকে স্থগিত করা সম্ভব কিনা এই প্রশ্নে এক ন্যাটো কর্মকর্তা বলেন, ন্যাটোর প্রতিষ্ঠাতা চুক্তিতে সদস্যপদ স্থগিত করার কোনো বিধান নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মিত্রদের তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর 28 ফেব্রুয়ারি বৈশ্বিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে সেটি খুলে দিতে মিত্ররা তাদের নৌবাহিনী পাঠায়নি। তিনি এটাও বলেছেন, যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে। 1 এপ্রিল রয়টার্স জানতে চায়, ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবে কিনা। জবাবে ট্রাম্প বলেন, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি বেরিয়ে যেতেন না? তবে ওই কর্মকর্তা জানিয়েছেন, ইমেইলে যুক্তরাষ্ট্রের ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কোনো প্রস্তাব নেই। ইউরোপে মার্কিন ঘাঁটি বন্ধ করার কথাও এতে বলা হয়নি। ইমেইলটি সম্পর্কে মন্তব্য জানতে চাইলে পেন্টাগনের প্রেস সচিব কিংসলে উইলসন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদের জন্য এমন কিছু করার পরও তারা আমাদের পাশে ছিল না। তিনি আরও বলেন, এই ইস্যুতে অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করব না। পাল্টা প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী সরকারি বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব যুক্তরাজ্যের হাতেই রয়েছে। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র বলেন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মানুষ বিপুল ভোটে যুক্তরাজ্যের অধীনে থাকা অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছে। আমরা সবসময় দ্বীপবাসীর আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং যুক্তরাজ্যের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছি। তবে ন্যাটো জানিয়েছে, কোনো সদস্য রাষ্ট্রের পদ স্থগিত বা বহিষ্কার করার কোনো বিধান জোটে নেই। ন্যাটোর এক কর্মকর্তা বিবিসিকে বলেন, সংস্থাটির প্রতিষ্ঠাতা চুক্তিতে ন্যাটো সদস্যপদ স্থগিত বা বহিষ্কারের কোনো বিধান নেই। স্পেনের প্রধানমন্ত্রীও এই প্রতিবেদনকে খারিজ করেছেন। এই যুদ্ধ শুধু ইরানের বিজয় নয়, বরং বিশ্বব্যাপী শক্তির ভারসাম্য বদলে দেওয়ার সূচনা। অস্ত্র ভাণ্ডার ফাঁকা, বাজেট ধ্বংস আর মিত্রদের সঙ্গে সম্পর্ক ভাঙনের পথে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি, স্পেনকে ন্যাটো থেকে বাদ, ফকল্যান্ড দ্বীপের সার্বভৌমত্ব নিয়ে নতুন খেলা। কিন্তু ন্যাটো বলছে এমন কোনো বিধান নেই। তাহলে কি আমেরিকা একাই নিজের পতনের সুর বাজাচ্ছে? ইরানের প্রতিরোধ কি আসলেই শুরু করে দিয়েছে সাম্রাজ্যবাদের শেষ অধ্যায়?